হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর বরাবরের মতোই আমার সিম্পল লাইফের সিম্পল কাজকর্ম নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আমি নাসরিন, আর আমি আছি আপনাদের সাথে খুলনা থেকে। সকাল থেকেই সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। নুজাতের আব্বুও অফিসে চলে গিয়েছে, মেয়েকেও টিফিন তৈরি করে দিয়েছি, সেও স্কুলে চলে গিয়েছে। আর এখন হচ্ছে আমি বাসায় আমার কিছু কাজকর্ম করে নেব সংসারের। আর এই যে দেখুন আমার ডিপ ফ্রিজের অবস্থা। ফ্রিজের নর্মাল চেম্বারটা তো আমি আগেই ক্লিন করে নিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে গত ভিডিওতে শেয়ার করেছিলাম। আর আজকে হচ্ছে ডিপ ফ্রিজটা ক্লিন করে নিব। আর ফ্রিজে কিন্তু প্রচুর বরফ জমেছে। আর কোন টিপসটা অবলম্বন করলে এভাবে ফ্রিজে এত পরিমাণ বরফ জমে যাবে না, সেই টিপসটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে ফ্রিজ কিন্তু খুব ঘন ঘন ক্লিন করতে হয়, যেহেতু ফ্রিজে প্রচুর মাছ মাংস থাকে। তো মাসে একবার কিংবা 2 মাসের মাথায় একবার যদি ফ্রিজটা পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ফ্রিজে এত ডিপ করে বরফ জমে না। কিন্তু ওই যে গৃহিণীদের তো কোনো উপায় নেই, একদিক পরিষ্কার করতে করতে অন্যদিকে নোংরা হয়ে যায়, আবার সেই সাইডটা ক্লিন করতে করতে অন্য আর একটা কাজ তাদের জন্য জমা হয়ে থাকে। তো সেভাবেই সংসারে সারাদিন প্রচুর কাজকর্ম করার ব্যস্ততার মাঝে কিন্তু ডিপ ফ্রিজটা আমার অনেক দিন ধরেই ক্লিন করা হয়নি। আর মাঝখানে যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম, তো ওইভাবে হচ্ছে ফ্রিজটা আর ক্লিন করা হয়নি, এই জন্য হচ্ছে এই পরিমাণ বরফ জমে গিয়েছে। তো প্রথমে হচ্ছে আমি এই যে আমার ফ্রোজেন করা জিনিসগুলো সব হচ্ছে একটা স্টিলের প্লেটে নিয়ে নিলাম। এখানে অনেকগুলো খাবার ফ্রোজেন করা ছিল। আর হচ্ছে গামলার মধ্যে, একটা বড় গামলার মধ্যে সব মাছ মাংস যা ছিল মোটামুটি ওইগুলো নিয়ে নিলাম, তাহলে হচ্ছে ফ্রিজটা ক্লিন করতে অনেক বেশি সুবিধা হবে। আর আমার ফ্রিজটা কিন্তু বক্স সিস্টেম, তো যেহেতু মাছ মাংস নজাদার আব্বু বাজার থেকে একসঙ্গে অনেকই নিয়ে আসে, তারপরে দুধ ফ্রোজেন করতে হয়, তারপরে চালের গুঁড়ি ফ্রোজেন করতে হয়। তো ওই জন্য হচ্ছে ফ্রিজটা আমার প্রায় বেশিরভাগ মানে আটো আটো অবস্থা হয়ে থাকে, মানে ভরে থাকে। এই জন্য হচ্ছে ফ্রিজের বক্সগুলো আমি খুলে রেখে দিই। আর ফ্রিজের মধ্যে ওই যে একটা যে কোনো প্লাস্টিকের পেপার রেখে দিই, তারপরে হচ্ছে আমি মাছ মাংসগুলো রেখে দিই। তো আলহামদুলিল্লাহ এই যে ফ্রিজটাকে পুরো ক্লিন করে নিয়েছি প্রচুর পরিশ্রম করার পর। আলহামদুলিল্লাহ ফ্রিজটা একেবারেই রিফ্রেশ করে নিয়েছি, কোথাও কোনো বরফ নেই, একদম ফ্রেশভাবেই ক্লিন করে নিয়েছি। আর ফ্রিজের লাইন বন্ধ করে তারপর ফ্রিজের দরজাটা খোলা রাখলে হচ্ছে বরফগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে পড়ে যায়, আস্তে আস্তে গলে গলে, তখন হচ্ছে ক্লিন করতে অনেক বেশি সুবিধা হয়। আর এই যে ফ্রিজটা হচ্ছে এখন আমি খুব ভালোভাবেই মুছে নিচ্ছি। যদি কোথাও কোনো হালকা পানি থাকে তো এই কাপড়টা দিয়ে মুছলে ফ্রিজটা অনেকটাই ক্লিন হয়ে যাবে। আর ফ্রিজে এইভাবে বরফ না জমার একটা টিপস হচ্ছে, ফ্রিজ যখন এভাবে কোনো কাপড় দিয়ে মুছবেন তো কাপড়ের সঙ্গে একটু ভিনেগার লাগিয়ে ফ্রিজটা মুছলে ফ্রিজে কিন্তু ওইভাবে আর ডিপ করে কোনো বরফ জমা পড়বে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ ফ্রিজটা ক্লিন করে হচ্ছে কিছুক্ষণ ফ্রিজের লাইন দেওয়ার পর কিছুক্ষণ হচ্ছে ফ্রিজটা রেখে দিব নর্মালভাবেই। তারপরে আস্তে আস্তে হচ্ছে যেই জিনিসগুলো ফ্রিজ থেকে বের করেছিলাম, মাছ মাংস বা ফ্রোজেন করা খাবার, সেইগুলো আবার রেখে দিব। আর এই যে কাজ করতে করতে কিন্তু আমি অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি, তো সেই জন্য এখন একটু নাস্তা করে নিচ্ছি। ওই যে একটা কলা নিয়েছি আর একটা কেক নিয়েছি। আর নজাদার আব্বু কিন্তু সবসময় বলে যে খাবার এনেছি খেয়ে নিবে, যখনই ক্ষুধা লাগবে তখনই খেয়ে নিবে, যেহেতু তোমার শরীরটা আগের থেকে অনেক বেশি অসুস্থ, তো যখনই কাজ করবে কাজের ফাঁকে ফাঁকে একটু খেয়ে নিবে। তো আলহামদুলিল্লাহ একটু খাবার খেয়ে আবার একটু শরীরে এনার্জি নিয়ে নিলাম। আর ফ্রোজেন করা যে খাবারগুলো ছিল না ওই যে বক্সে বক্সে, ওর মধ্যে হচ্ছে আপনারা কি বলেন জানি না, আমরা তো নিহারি বলি, মানে ওই যে গরুর যে পায়া মানে পা, ওইটা রান্না করলে নিহারি বলি আমরা ওইটাকে। তো আমার ওই হচ্ছে একটা বক্সে করে নিহারি ফ্রোজেন করা ছিল, আমার ছেলে বাড়িতে ছিল না, তো আমরা তো খেয়েছি, তো ওই ছেলের জন্য আর কি রেখে দিয়েছিলাম। তো ওইটা
বক্সটা দেখে ছেলে বলছে, মা এই বক্সের মধ্যে কি? তো আমি বলছি হচ্ছে এখানে যে নিহারি আছে তোমার জন্য রেখে দিয়েছি। তো বলছে ঠিক আছে, একটু রুটি তৈরি করে দাও। তো আমি হচ্ছে এই নিহারি দিয়ে খেয়ে নেব। ওইভাবে হচ্ছে এখন আটাটা সিদ্ধ করে নিলাম। তো ছেলে বলছে যে আম্মু এমনিতেই তো সকালবেলা খাবার খায়নি, তো আমি বলছি সকালে ভাত না খেয়ে এখন রুটি খাবে, তাহলে তো একটু গ্যাস হতে পারে। তো বলছে তুমি যদি রুটি বানাতে না পারো তো বলো, আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, যেভাবেই হোক তেড়া বেঁকা বা পুড়ে যাক আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। তো যেহেতু ছেলে আবদার করেছে রুটি খাবে, ওই জন্য হচ্ছে আমি আটা সিদ্ধ করে রুটি বানিয়ে নেব এখন। ওই যে আটাটা সিদ্ধ করলাম, আর ওই যে নিহারিটা তো দেখিয়ে দিলাম ওই যে সাদা বক্সটার মধ্যে। তারপরে সকালে ও যেহেতু ভর্তা পছন্দ করে, ভর্তা ভাত রান্না করেছিলাম, ওইটা হচ্ছে ও খায়নি, সেটাও রয়ে গিয়েছে। আর একটা বাটিতে হচ্ছে বেশ কিছু জিলিপি রয়েছে, তো ওইগুলোও একটা বক্সে রেখে দিচ্ছি। আর এই জিলাপিগুলো না গরম দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একদম নরম তুলতুলে পিঠের মতো হয়ে যায়, খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। তো ওইভাবেই হচ্ছে এখন বক্সে রেখে দিচ্ছি, পরে দুধের মধ্যে ভিজিয়ে একটু পিঠার মতো হবে, খেয়ে নিব। ওইটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই যে আটা সিদ্ধ করে নিয়েছি। আসলে ছেলে মেয়ের মুখের হাসিটা বজায় রাখার জন্য মায়েরা কিন্তু সব কষ্ট মুখ বুজে সহ্য করে যায়। তো ছেলে যেহেতু আবদার করছে, এখন যদি আমি রুটিটা ছেলেকে না বানিয়ে দিই তো ওর মনটা খারাপ হয়ে যাবে যে আম্মুকে একটা কথা বললাম, আম্মু আমার কথাটা রাখলো না। ওই জন্য হচ্ছে বাচ্চাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু মায়েরা সব কষ্ট নীরবে সহ্য করে যায়। কারণ ছেলে মেয়ে যতই বড় হয় ততই মায়েদের কাছ থেকে দূরে সরে যায় বিভিন্ন চাকরি বাকরি পড়ালেখার সুবাদে, আর মেয়েদেরকে বিয়ে দিলে পরের ঘরে চলে যায়। তো ছেলে মেয়ে যদি 8টা 10টাও থাকে তাহলে কিন্তু শেষ বয়সে ওই বাবা মাকেই একা একা জীবনযাপন করতে হয়, কারণ তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জব করতে চলে যায়। মেয়েরা যদি জব করে তো করলো, না হলে তো গৃহিণী হয়ে আমাদের মতোই কাজ করলো। তো যাই হোক, এই যে আটাগুলো সব খুব ভালোভাবে মেখে তারপর হচ্ছে লেচি কেটে এভাবে গোল গোল করে রেখে দিয়েছি, যাতে রুটিটা খুব তাড়াতাড়ি করে তৈরি করা হয়ে যায়। আর এদিকে কিন্তু আমিও অনেক ব্যস্ত, ফ্রিজ পরিষ্কার করতে করতে এখন কিন্তু প্রায় 2:30 বেজে গিয়েছে। তারপরে হচ্ছে রুটি তৈরি করে সেগুলো ভেজে ছেলেকে খেতে দিব, আর অন্যদিকে নুজহাতের জন্য তো টিফিন দিতে হবে। তো আজকে হচ্ছে এখন পর্যন্ত গোসলও করতে পারিনি, নামাজও পড়তে পারিনি, খাওয়া দাওয়াও করতে পারিনি। তো আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে ঘরের সব ক্লিনিংয়ের কাজ করতে করতে। যাই হোক, এখানে এই যে রুটিগুলো খুব তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি। তো ছেলে বলছে আম্মু দাও আমি ভেজে দেই, তো ও ভাজতে গেলে আবার দেরি হয়ে যাবে, আমাকে বারবার দেখতে হবে। তাই না করে আমি হচ্ছে নিজেই রুটিগুলো দাঁড়িয়ে থেকে খুব তাড়াতাড়ি করে ভেজে নিলাম। আর এই যে ছেলেকে খাবার দিয়ে দিলাম, আর মেয়ের জন্য হচ্ছে টিফিন নিয়ে নিলাম। আর এখন 3টা 15 বেজেই গিয়েছে অলরেডি। তো তাড়াতাড়ি করে খাবার নিয়ে একটা ড্রেস নিয়ে হচ্ছে আমি চলে যাব মেয়ের স্কুলে। এই যে এখন হচ্ছে মাগরিবের নামাজের পর আমরা হচ্ছে চা তৈরি করে খাবো। এর মধ্যেই দেখছি আমার ছেলে একটু বাইরে গিয়েছিল, তো সেখান থেকে আমাদের সবার জন্য এই যে 4টা বার্গার নিয়ে এসেছে নিউ মার্কেট থেকে। আর নজাতের আব্বু তো শুনেই বকছে যে কেন নিউ মার্কেট গিয়েছো, ইদানিং হচ্ছে সন্ধ্যার পর কিন্তু বিভিন্ন স্থানে বেশ গ্যাঞ্জাম হয়। তাই হচ্ছে নজাতের আব্বু একটু বকা দিচ্ছিল যে সন্ধ্যার পর তুমি কখনো বাইরে যাবে না। তো বলছে আব্বু আমি গিয়েছি আর চলে এসেছি, কোনো সমস্যা নেই। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে এই যে বার্গার নিয়ে এসেছে ছেলে, তো সেই বার্গারগুলোই হচ্ছে এখন হচ্ছে খেতে দেব। মেয়ে আর আমি হচ্ছে টেবিলে অলরেডি বসেছি চা নিয়ে। তো ছেলে যেহেতু বার্গারটা নিয়ে এসেছে, তো ছেলেকে আর মেয়েকে হচ্ছে খেতে দিব। আর ওরা খুব জোরাজুরি করছে আম্মু তুমিও খাও। তো আমার ওই একটা সমস্যা হচ্ছে আমি বাইরের খাবারগুলো খুব একটা খেতে পারি না, খেলেই আমার কেমন যেন একটু আনইজি লাগে। তো যেগুলো হচ্ছে নিজে তৈরি করি ঘরে ওইগুলো হচ্ছে আবার মোটামুটি খেতে পারি, তো সবসময় তো আর তৈরি করা হয় না। তো যাই হোক, এই যে এখন ছেলেকে আর মেয়েকে আর ওদের জোড়াজুড়িতে আমিও একটা খাবার খেয়ে নেব বার্গার। আর নজাতের আব্বু পরবর্তীতে যখন ঘরে আসবে তো তখন তাকে আবার খেতে দেব। আর আজকের বার্গারটা কিন্তু বাইরে থেকে আনলেও অনেক বেশি টেস্টি ছিল, আর তাদের ডেকোরেশনটাও ভালো ছিল, টেস্টটাও ভালো ছিল।
বরাবরের মতোই যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে পাশে থাকা অল অপশনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন খুব সহজেই আপনার মোবাইলে পৌঁছে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলের সাথে আছেন, আমার ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে জানাই আবারও ধন্যবাদ। আর এই যে ভেবেছিলাম যাই ছিল তাই রাত্রে সবাই মিলে খেয়ে নেব, তো আলহামদুলিল্লাহ রিজিকে যা আছে তার পরিবর্তন তো করা যাবে না। হঠাৎ করে ফোন এলো যে একজন গেস্ট আসবে, তো আমি খুব তাড়াতাড়ি করে এই যে রুই মাছ আলু টমেটো দিয়ে ঝোল করে নিয়েছি, তারপর ডিমের কারি করে নিয়েছি। আর ওই যে সকালে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ভাজি করে নিয়েছিলাম, তা ওইটার কিছুটা রয়েছে। আর এই যে ফেসে মাছ ভুনা করেছিলাম সেটাও কিছুটা রয়ে গেছে। তো সব কিছুই আবার গরম করেছি, আবার নতুন করে রান্না করেই টেবিলে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো গেস্ট আসতে তো একটু দেরি হবে, গেস্ট যদিও আমাদের পরিচিত। আর রাতের ডিনারে কিন্তু খুব বেশি ভারী খাবার কিন্তু অনেকেই পছন্দ করে না, তাই সাধারণভাবেই মাছ ডিম আর দুপুরের তরকারি যাচ্ছিল ওইগুলোই গরম করে নিয়েছি। আর এই যে ভাতও রান্না করে নিয়েছি। তো তার যেহেতু আসতে দেরি হবে, এদিকে নুজাতের আব্বুও 10টা বা 10:30টার মধ্যে খাবার খেয়ে নেবে, তো ওই জন্য নুজাতের আব্বুকে ওষুধ দিয়েছি খেতে, গ্যাসের ওষুধ। উনি খেয়ে 10-20 মিনিট অপেক্ষা করবেন। আর এদিকে ছেলেকে খাবার দিচ্ছি, আমি মেয়ে আমরা তিনজনেই খাবারটা খেয়ে নেব যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে। তো এই যে ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি, ছেলে আবার ডিমের কারিটাই পছন্দ করে, যেহেতু ও মাছ খাবে না এই জন্য ডিমের কারিটা দিয়েই ওকে খাবারটা সার্ভ করে দিচ্ছি। আর মেয়েকে তো খাবার খাইয়ে দিতে হবে, তো মেয়েকে খাবার খাইয়ে দিয়ে আমি আবার সেই সঙ্গে খেয়ে নেব। তো খাবার খেতে খেতে রাতের খাবার সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাই সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।